কিন্তু ওদের আমিন টামিন দিয়েছে, তারপরে পাবলিক সব বলে একসাথে তো। লালমনিরহাটকে কেন্দ্র করে চীন এখানে তাদের স্ট্রিং অফ পার্স বা মুক্তার মালার নীতি বাস্তবায়ন করতে চায়। যেমন কুকুর তেমন মুগুর, অর্থাৎ ইটের বদলে পাটকেল দিয়ে জবাব দিতে শুরু করেছে। এখনো পর্যন্ত এটাই সবচেয়ে বড় খবর। এই খবরটি সারা বিশ্বে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে, বড় সড়ো হুঁশিয়ারি দিয়েছে, অর্থাৎ রীতিমতো বুড়ো আঙুল দেখাচ্ছে। আজকে দিনে আইসা এমন বাটে পড়ছে, আজকে তাদেরকে ঠাপাচ্ছে কে? তো মাঝে মাঝে তাকে একটু হালুম করা লাগে। আমার মনে হচ্ছে সেই সক্ষমতা আছে যে ছেলেটা হালুম করতে পারে। খুশির সংবাদ, বাংলাদেশ বর্ডার গার্ড সেলুট আপনাদের জন্য। হ্যাঁ ভাই, সেলুট দিতে হবে, কারণ ওই কাজটা আর করে নাই। ওই যে প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ ব্রেকিং নিউজ। এবার বর্ডার গার্ড বিজিবিকে দেখে সেই দৌড়ে পালিয়ে গেল বিএসএফ। ইতিহাসের প্রথমবারের মতো হঠাৎ কি কাণ্ড ঘটালো বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। হার মানতে বাধ্য হলো বিএসএফ। কি এমন জাদুকরী সিদ্ধান্ত নিল বিজিবি? আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি। হার মানল বিএসএফ। বিজিবির অনুমতি ছাড়া সীমান্তে কাজ না করার সিদ্ধান্ত ভারতের। গত শুক্রবার শূন্যরেখার মাত্র 10 থেকে 20 গজের মধ্যে ভারতীয় কর্মকর্তা ও বিএসএফ সদস্যরা মাপযোগ এবং বাঁশের খুঁটি স্থাপনের কাজ শুরু করলে তাৎক্ষণিকভাবে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 1974 সালে ইন্দিরা মুজিব সীমান্ত চুক্তি অনুযায়ী সীমান্তের 150 গজের ভেতরে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ না থাকায় বিজিবি এ অবস্থান নেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে সীমান্তে মুখোমুখি অবস্থান নেয় বিজিবি ও বিএসএফ সদস্যরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে 23 মে শনিবার সকাল 11টা থেকে দুপুর 12:25 পর্যন্ত ভারতের অভ্যন্তরে 3 বিঘা করিডোর সড়কের পাশে বিএসএফ এর সভাকক্ষে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ দাবি করে শূন্যরেখা থেকে 50 গজের মধ্যে জমি অধিগ্রহণের উদ্দেশ্যে তারা 3 ফুট উচ্চতার বাঁশের খুঁটি স্থাপন করেছিল এবং বিজিবির ফায়ারিং পজিশনে যাওয়াকে তারা অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করে। জবাবে বিজিবি স্পষ্ট জানিয়ে দেয়, আন্তর্জাতিক সীমানা চুক্তি লঙ্ঘন করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের চেষ্টা হলে প্রতিরোধমূলক অবস্থান নিতে হবে। শেষ পর্যন্ত ভবিষ্যতে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের কাজ শুরুর আগে দুই বাহিনীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। বিজিবি বিএসএফকে কি পরিমাণ চাপ দিয়েছিল শুনুন স্থানীয়দের মুখ থেকেই। এই বেড়া দেওয়ার জন্য আসছে তারা, আমিন নিয়ে আসছে, মারতেছে, খুঁড়ি দিচ্ছে বলে। তো যাই হোক, এই অবস্থায় বিজিবি বাধা দিছে, বিজিবির বাধা মানে নাই। না মানার কারণে উভয় পক্ষ মানে পজিশন, হ্যাঁ, শুধু গুলিটাই হয় নাই। পরে যখনই না মানে বেলা ডোবার আগেই মানে আমাদের বিজিবি মানে একটু, আমার মনে হয় একটু হেকমত খাটাইছে, হ্যাঁ, বসে পড়ছে, রাইফেলটা একটু শব্দ হয়েছে, মানে মনে হচ্ছে যে থাপড় দিচ্ছে একটা। দেওয়াতেই কিন্তু ওদের আমিন টামিন দিয়েছে, তারপরে পাবলিক সব বলে একসাথে দৌড়ে সরে গেছে। ওই অবস্থায় এখন পর্যন্ত আছে। এখন আর তারাও আসে নাই, আর এনারা তো সজাগ আছেই। ঠিক আছে, এই অবস্থা। বিজেপির ব্যবহারে আমরা খুশি না, মানে কোন কি? হ্যাঁ, খুশি মানে কোন খুশি? যে বিজেপি যে এত বড় হিকমত খাটাইছে, গুলি করা লাগে নাই, একটা রাইফেলের খালি শব্দ করছে, মাটিতে যে সে শুয়ে পড়ছে, হয়তো একটু গুতাগাতি লাগছে, একটু শব্দ হয়তো ওরা ভাইয়া চলে গেছে। বিএসএফ যে জওয়ানরা আছে এরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দহগ্রামের একদম শূন্য রেখায়, দহগ্রাম আর ভারতের যে শূন্য রেখায় কারাগার নির্মাণ করতেছিল। এমন সময় আমাদের বিজিবির যারা জওয়ান আছে তারা বাধা প্রদান করে এবং এখানে বিজিবির যে ভূমিকা ছিল সত্যি অসাধারণ ছিল। আমরা বিগত 17 বছর যে পররাষ্ট্রনীতি দেখেছি, সেই পররাষ্ট্রনীতিকে তুলোধুনো করে বাংলাদেশে এখন যে স্বয়ংসম্পূর্ণ, ভারত নির্ভর না, বাংলাদেশ যে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে দাঁড়াইতে পারে, জবাব দিতে পারে, চোখে চোখ রেখে কথা বলতে পারে, তারই একটা প্রমাণ দিয়েছে বিজিবি। আমি পার্সোনালি ধন্যবাদ জানাবো বিজিবিকে। আমি কি বলবো জানি না, আমাদের সিনার ভিতর আল্লাহ হয়তো সাহস দিয়ে দিয়েছে দেশপ্রেমের জন্য। যদি প্রয়োজন হয় আমরা সেই সাহস নিয়ে আমাদের দেশকে রক্ষায়, আমাদের গ্রামকে রক্ষায়, এক কথায় বাংলাদেশকে রক্ষায় আমরা যদি প্রয়োজন হয় লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়বো। তবু এই বিএসএফ জওয়ানদের যে অন্যায়, দেশে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের যে কর্মকাণ্ড, এটা আমরা রুখে দিব ইনশাল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনূস প্রশাসন লালমনিরহাট বিমানবন্দর সচল করার জন্য যে প্রাথমিক উদ্যোগ নিয়েছিলেন, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি চীন এখানে বড় অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে এমন খবর এখন গণমাধ্যমে। এমনকি একটি পাকিস্তানি সাবকন্ট্রাক্টর কোম্পানিও আছে এই তালিকায়। দিল্লির গণমাধ্যমগুলোতে এখন টক অফ দ্য টাউন লালমনিরহাট। তাদের দাবি, লালমনিরহাটকে কেন্দ্র করে চীন এখানে তাদের স্ট্রিং অফ পার্স বা মুক্তার মালার নীতি বাস্তবায়ন করতে চায়। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আশঙ্কা, লালমনিরহাটে যদি শক্তিশালী রাডার সিস্টেম বা অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করা হয়, তবে সংকটকালীন সময়ে মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ভারতের 7 রাজ্য। প্রশ্ন হলো, ভারতের এই ভয় কি অমূলক, নাকি পর্দার আড়ালে দাবার গুটি চালছে অন্য কেউ? বাংলাদেশের যেসব প্রজেক্ট ভারত তাদের স্বার্থ সার্বভৌমত্বের ঝুঁকির আঁচ করেছে, তাতেই লাল সংকেত দিয়ে বসেছে। আর তেমন একটি লাল সংকেত পাওয়া প্রজেক্ট হলো লালমনিরহাট এয়ারবেজ। লালমনিরহাটে কোনো বিমানবন্দর হতে দিতে চায় না ভারত, আর বাংলাদেশ যদি এটা করে তো পাল্টা ব্যবস্থা নেবে বলেও
হুঁশিয়ারি দিয়ে রেখেছে মোদী সরকার। ভারতের এই লাল সংকেত থোড়াই কেয়ার করে লালমনিরহাট এয়ারবেজ নিয়ে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই এয়ারবেজ পরিদর্শনও করে গেছেন। জানা গেছে যুদ্ধ বিমান রাখার জন্য হ্যাঙ্গারও তৈরি করা হয়েছে এই লালমনিরহাট এয়ারবেজে। এদিকে পাকিস্তান থেকে ভারতের বিমান বাহিনীর জম JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়ে আলোচনাও চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। জানিয়ে দেশি বিদেশি বিশেষ করে ভারতে তোলপাড় শুরু হয়েছে। আবার ইতালি থেকে অত্যাধুনিক ক্ষিপ্রগতির ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনার প্রাথমিক আলোচনাও শেষ করেছে বাংলাদেশ। সম্প্রতি বগুড়াতে আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমান ঘাঁটি নতুন করে চালু করতে সেখানে পরিদর্শনে যান বিমান প্রতিমন্ত্রী এবং বিমানমন্ত্রী সহ বিমান বাহিনী প্রধান। সেখানে বিমান বাহিনী প্রধান জানিয়েছেন যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া চলমান আছে। আধুনিক যুদ্ধ বিমান দেশে আসলে এই ঘাঁটিতেই রাখার কথাও বলেছেন তিনি। এই সব যুদ্ধ বিমান লালমনিরহাটের এয়ারবেজেও রাখার সম্ভাবনা আছে। এজন্যই হয়তো সেখানে বানানো হয়েছে হ্যাঙ্গার। বাংলাদেশের এমন সব উদ্যোগে এখন ঘুম হারাম ভারতের। চীন ও পাকিস্তানের সহযোগিতায় সামরিক খাতে এভাবে এগিয়ে গেলে বাংলাদেশ তো তাদের হুমকি হয়ে দাঁড়াবে, এটা খুব সহজ সমীকরণ। নতুন প্রজন্ম যখন ভুলতে বসেছিল দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই লালমনিরহাট বিমানবন্দরের ইতিহাস, ঠিক তখনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার তারা তখন ঘোষণা দিয়েছিল এটি চালু করার। এরপর ভারতের নিরাপত্তা অজুহাতে আবারও এই এয়ারবেজ চালু না করার চেষ্টা তদবির চালিয়ে যায় মোদী সরকার। বিদেশি চাপ উপেক্ষা করে দেশের স্বার্থে এই বিমানবন্দর দ্রুত চালু হবে এমনটা আশায় বুক বেঁধে আছেন উত্তর জনপদের মানুষ সহ পুরো দেশের মানুষ। বেবিচকের পক্ষ থেকে এই এয়ারবেজ চালু করার জন্য একটি কমিটিও গঠন করা হয় গেল বছরে। বেবিচকের টেকনিক্যাল কমিটি যারা এর মধ্যে কাজও শুরু করে দিয়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গঠিত 5 সদস্যের কারিগরি কমিটি সরেজমিন পরিদর্শন করেছেন লালমনিরহাটে। গোয়েন্দা রিপোর্ট বলছে এখানে অত্যাধুনিক হ্যাঙ্গার তৈরি করা হয়েছে, যা সাধারণত সিভিল এভিয়েশনের জন্য নয় বরং সামরিক ড্রোন বা যুদ্ধ বিমানের জন্যই আদর্শ। পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতও ত্রিপুরার কৈলাসহরে তাদের পুরনো বিমান ঘাঁটি সচল করার তোড়জোড় শুরু করেছে। বর্ডার জুড়ে এক অদৃশ্য স্নায়ু যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ বারবার বলছে এটি কেবল অভ্যন্তরীণ যোগাযোগ এবং নেপাল ভুটানের সাথে বাণিজ্যিক হাব তৈরির প্রচেষ্টা। সত্যি কি কেবল সেটুকুই? বাংলাদেশের নতুন সরকারের অবস্থান খুব পরিষ্কার। দেশের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বার্থ সবার আগে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কঠোর অবস্থান ভারতকে কি নতুন করে ভাবতে বাধ্য করছে? দিল্লির দীর্ঘদিনের মিত্র হারিয়ে যাওয়া এবং লালমনিরহাটের মতো স্ট্র্যাটেজিক পয়েন্ট